গভীর রাতে সাভারের ফুলবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও 2 বাসে ভয়াবহ আগুন, অন্তত 4 জনের প্রাণহানি, আহত আরও 7। সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন ডক্টর ইউনূস। সংস্কার পরিকল্পনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সমর্থন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি, চিকিৎসার শুরুতেই বিএনপি চেয়ারপারসনের মেডিকেল টিমের সাথে বৈঠক করলেন হাসপাতালের চিকিৎসকরা। বিচার বিভাগ স্বতন্ত্রীকরণে সংস্কার কমিশনকে আদালত পাড়া থেকে নানা পরামর্শ, মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনে অনলাইনে সাক্ষ্য গ্রহণের দাবি। যাচ্ছে তারও একটা নেগলিজেন্স আছে, আবার বিচারকের যিনি আছেন তেনারও হয়তো একটা থাকতে পারে, সাক্ষী নেয় হয়তো আজকে নাই কালকে আসো, এইভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছে। আমি কারাগারে যদি একটা অনলাইন সিস্টেম করি, অনেক ভিকটিম কিন্তু আসতে ভয় পায় তারা সাক্ষী দিতে। 8 বছরেও উদ্ধার হয়নি চট্টগ্রাম আদালত থেকে গায়েব প্রায় 2000 নথি, সবগুলোই 2015 সালের আগের মামলার। অপরাধী শনাক্ত করতে পারেনি পুলিশ। সাভারে বিক্রি করা জমি আবার দখল করে ভবন নির্মাণ করতেন সুগন্ধা হাউজিং এর এমডি। রাজনীতিবিদ ও পুলিশ কর্মকর্তার ছত্রছায়ায় বিক্রি করেছেন ফ্ল্যাটও। ভয়ভীতি প্রদর্শনের মধ্যে আমাকে এখান থেকে সে কোনোভাবেই সহযোগিতা করে নাই এবং আমার পোলোটা আমাকে ফেরত দেয়নি। আলমনগর হাউজিং এর লোকজনের কারণে এখানে আমরা কিছু করতে পারছি না। সিরাজগঞ্জে সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, ক্ষতিপূরণ না দিয়ে শতাধিক মানুষের বাড়ি ও ক্ষেত দখল, আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। আরও ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল। লস অ্যাঞ্জেলেসে কমপক্ষে 5 জনের মৃত্যু, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 লাখ বাসিন্দাকে। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। সাভারে দুর্ঘটনার কবলে পড়া একটি অ্যাম্বুলেন্স ও 2টি বাসে আগুন লেগে 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 7 যাত্রী। রাত 2টার দিকে মহাসড়কে দুর্ঘটনার কবলে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে গভীর রাতে একসাথে জ্বলছিল 3টি গাড়ি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সড়ক বিভাজকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি অ্যাম্বুলেন্স। পেছন থেকে ঝুমুর পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে 2টি গাড়িতে আগুন ধরে যায়। পরে আগুন লাগা বাসকে পেছন থেকে শ্যামলী পরিবহনের বাস ধাক্কা দিলে তাতেও আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রীরা কোনো মতে নামতে পারলেও রক্ষা পাননি অ্যাম্বুলেন্সের আরোহীরা। ধাক্কা লাগার সাথে সাথে পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। আগুন ধরার সাথে সাথে বাসেও আগুন ধরে যায় সামনের দিকে, আর চারিদিক থেকে আপনার যাত্রীরা যেভাবে পারছে নেমে গেছে। জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং বা হাত চিরা গেছে, মনে করে পা লড়ছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাম দিছি ঝাঁপ, লাফায় ঝাপায় গ্লাস ভাঙিয়ে নামছে, অনেক লোক হত হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে 3টি যান পুড়ে গেছে। ভেতর থেকে উদ্ধার হয় অগ্নিদগ্ধ 4 জনের মরদেহ। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে। আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই, মৃত অবস্থায় দেখতে পাই। আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। আমিন বাবু, যমুনা নিউজ।
এই বিষয়ে আরও জানতে আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। এই মুহূর্তে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। একটু জানতে চাই, দুর্ঘটনা কিভাবে ঘটলো, আগুন কিভাবে লাগলো, আর যারা নিহত হয়েছেন তাদের কি পরিচয় কারো জানা গেছে কিনা? আসলে গত রাত 2টার দিকে হঠাৎ করে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ সাভারের যে রাজফুলবাড়ি এলাকা রয়েছে ঢাকার যে মহাসড়কের পুলিশ টাউনের যে সামনে, এই অঞ্চলটিতে কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনাটি ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি, প্রত্যক্ষদর্শী পুলিশ এবং ফায়ার সার্ভিস তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গত রাতে হঠাৎ করে কিন্তু একটি অ্যাম্বুলেন্স করে রোগী এবং তার স্বজনরা হাসপাতালের দিকে, ঢাকামুখী হাসপাতালের দিকে যাচ্ছিলেন। তবে অ্যাম্বুলেন্সটি কোথা থেকে আসছিলেন এমনটি কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। সে অ্যাম্বুলেন্সটি হঠাৎ করেই, আপনি জানেন যে যে ডিভাইডার রয়েছে মহাসড়কের পাশে, যে ডিভাইডার, সেই ডিভাইডারের সাথে অ্যাম্বুলেন্সটি সংঘর্ষের কারণেই কিন্তু মূলত দুর্ঘটনার সূত্রপাত, এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানাচ্ছেন। তারা বলছেন যে প্রথমে যে ডিভাইডার রয়েছে সেখানে অ্যাম্বুলেন্সটি ধাক্কা লাগে, সেই ধাক্কার পরেই সেখানে আগুন লেগে যায় অ্যাম্বুলেন্সটির ভিতরে। এর পরপরই কিন্তু ঝুমুর পরিবহন নামে একটি পরিবহন সেখানে দিয়ে তাদেরকে ধাক্কা দেয়, এবং ধাক্কা দেওয়ার পর সেখানে কিন্তু সেই বাসটিতে কিন্তু আগুন লেগে যায়। এই পরে কিন্তু শ্যামলী পরিবহনের আরেকটি বাস এসে তাদেরকে ধাক্কা দিলে সেখানে কিন্তু আগুন ধরে যায়। এরপরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তাদের এখানে এসে উদ্ধার কাজে হাত দেন। এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তো এখনকার পরিস্থিতি যে ক্ষতিগ্রস্ত যে 3টি পরিবহন রয়েছে, সেই পরিবহনগুলো সাভার হাইওয়ে থানা পুলিশের কাছে নিয়ে গেছেন। তবে পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে যেটা জেনেছি, এখনো পর্যন্ত কারোর পরিচয় এখনো নিশ্চিত হওয়া হতে পারেনি প্রশাসন। তারা চেষ্টা করছেন তাদের পরিচয় নিশ্চিত হতে। সোয়ার নিপু, ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আরো জানাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, নিহতদের পরিচয় কিছু জানতে পারলেন কিনা, আর দুর্ঘটনায় মারা যাওয়াদের খোঁজে কি হাসপাতালে ইতোমধ্যে কেউ এসেছেন কিনা, কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে? দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে আমি ঠিক ফরেনসিক বিভাগের সামনেই দাঁড়িয়ে রয়েছি। যেই খবরটি সবশেষ আমার সহকর্মী সাভার থেকে জানালেন যে মৃতদেহগুলো সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে, কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগ এখন এই সকালবেলাতে, আপনি পুরো দেখতে পাচ্ছেন, পুরো লবিটি আসলে খালি। এখন অবধি এই যে মৃতদেহ শনাক্তে কিংবা তাদের সন্ধানে কোনো মানুষজন এই হাসপাতাল প্রাঙ্গণে এখন অবধি দেখা যায়নি। বরং এই হাসপাতালের এই ফরেনসিক বিভাগে যারা কর্মরত রয়েছেন, সকালবেলাতে যারা দায়িত্ব পালন করছেন, তারাও আসলে এই শীত সকালে বিশ্রামে রয়েছেন। এবং যেহেতু এখন অবধি কেউ আসেননি, সেই অর্থে কোনো রকমের তৎপরতা, কোনো কর্মসূচি একেবারেই নেই। আর হাসপাতালের কর্তৃপক্ষের কথা সেটি হচ্ছে কেবল তো সকাল 8টা বাজে, হয়তো আরও ঘণ্টাখানেক পরে যারা প্রশাসনের মানুষজন রয়েছেন তারা আসার পরে তাদের সঙ্গে কথা বলার সুযোগটি তৈরি হবে। তবে যে বিষয়টি যে মৃতদেহের যে অবস্থার কথা ঘটনাস্থল থেকে যেমনটি সহকর্মীর মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেই অনুযায়ী এই মৃতদেহ শনাক্তে বেশ খানিকটা লম্বা সময় লেগে যাবে। কেননা যেই পরিবহনে আসলে তারা কারা আসছিলেন এবং কোন গন্তব্যের যাত্রী ছিলেন সেই খোঁজ খবর পুলিশের তরফ থেকে জানা, একই সঙ্গে সেই যে এলাকা থেকে তারা ঢাকায় আসছিলেন সেই এলাকার খোঁজ খবর করা, একই সঙ্গে মৃতদেহ শনাক্ত করার যেই স্বাভাবিক যে প্রক্রিয়া, অর্থাৎ কেউ যদি এরকম দুর্ঘটনায় কিংবা আগুনে পড়ে মারা যান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে পুলিশ তার হাতের আঙ্গুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক করার পরে কিন্তু এক ধরনের জাতীয় তথ্য ভাণ্ডার থেকে কিন্তু সেই তথ্য বের করার চেষ্টা করেন। কিন্তু মৃতদেহগুলোর যেই ফুটেজ আমরা দেখেছি, যেই ছবি আমরা দেখেছি, সেই অনুযায়ী আসলে কারোরই সেরকম অর্থে ফিঙ্গারপ্রিন্ট কিংবা অন্য কোনো মাধ্যমে শনাক্ত করার সেই অর্থে কোনো উপায় নেই। সুতরাং চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য যেই প্রযুক্তিগুলো রয়েছে বা অন্যান্য যেই মাধ্যমগুলো রয়েছে, বলা যায় যে আরেকটু অ্যাডভান্স যেই টেকনোলজিগুলো রয়েছে কিংবা যেই উপায়গুলো রয়েছে, সেই উপায়গুলো দিয়েই কিন্তু এই মৃতদেহগুলো শনাক্ত করতে হবে। তবে যদি কিনা কোনো স্বজন কিংবা পরিবার পরিজন হাসপাতালে আসেন, সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে তাদের পরিচয় সম্পর্কে খানিকটা হলেও তথ্য জানা যাবে। সোহার। তাজনুর, ধন্যবাদ আপনাকে।
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা একথা জানান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনায় ইআইবির সমর্থনের কথা জানান নিকোলা বেয়ার। আশ্বাস দেন তাদের ব্যাংক অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা বিশদভাবে ব্যাখ্যা করেন, যা আগামী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের উদ্দেশ্যে করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার যেন সত্যিকারের স্থানীয় এবং এটি কার্যকর সরকার হয় তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার একযোগে প্রস্তুতি নিচ্ছে। লন্ডন ক্লিনিকে চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া। বৈঠকের পর ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। এর আগে গতকাল বিএনপি চেয়ারপারসন লন্ডনে পৌঁছলে দীর্ঘ 7 বছর পর দেখা হয় মা ছেলের। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া তারেক রহমানের আলিঙ্গনে তৈরি হয় আবেগঘন পরিবেশ। পরে নিজে ড্রাইভ করে মা খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের মুখোমুখি সাক্ষাৎ, তাই আবেগ মানেনি কোনো আনুষ্ঠানিকতা কিংবা নিয়মের বাধা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন। স্থানীয় সময় সকাল 9টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমান। ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লাউঞ্জে কিছু সময় অপেক্ষার পর বিএনপি চেয়ারপারসন রওনা হন হাসপাতালের পথে। মা খালেদা জিয়াকে নিজে ড্রাইভ করে নিয়ে যান বড় ছেলে তারেক রহমান, সাথে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমানও। খালেদা জিয়াকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরে সমাগম ছিল বিএনপি নেতাকর্মীদের। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন মাঝরাত থেকেই। ঈদের চাঁদ উঠেছে, যেরকম ঈদের চাঁদের উঠলে যে মানুষজন যেভাবে খুবই খুশির মধ্যে থাকে, চাঁদ রাত যেরকম গতকালকে রাত্রে ছিল আমাদের জন্য এরকমই। এখন নেতাকর্মীরা এত ঠান্ডার মধ্যে এখানে আসছে শুধু নেত্রীকে একবার দেখার জন্য। আমরা খুবই আনন্দিত বেগম খালেদা জিয়া এখানে আসছেন এবং উন্নত চিকিৎসার জন্য আমরা সবাইকে বলবো এবং যুক্তরাজ্য প্রবাসী হিসেবে দেশের মানুষকে সবাইকে অনুরোধ করব আপনারা দোয়া করবেন। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে যখন তিনি সুচিকিৎসার জন্য লন্ডনে আসছেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হয়েছে লন্ডন ক্লিনিকে। আলোচিত এই হাসপাতালেই চিকিৎসা নেবেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড বলা হয় দেরিতে বিচার, বিচারহীনতার শামিল। দেশের আদালতে বছরের পর বছর ঝুলে আছে লাখ লাখ মামলা। বিচার প্রার্থীদের ভোগান্তির শেষ নেই আদালত পাড়ায়। বিচার ব্যবস্থার এমন নানা বিষয় নিয়ে কাজ করছে সংস্কার কমিশন। মানুষের দুর্ভোগ কমাতে কি করতে পারে কমিশন? দেশের অধস্তন আদালতগুলো থেকে নানা পরামর্শ তুলে এনেছেন সহকর্মী আখলাকুস সাফা ও গোলাম মুস্তফা রুবেল। সিরাজগঞ্জের দুর্গম চর চৌহালি থেকে মামলার হাজিরা দিতে রওনা হন মোবারক হোসেন। নদীপথে 3 ঘন্টা, তারপর ভ্যানে করে আদালতে পৌঁছাতে লেগে যায় 4 ঘন্টা। আদালত পাড়ায় পৌঁছে জানতে পারেন আবারও পিছিয়েছে শুনানির তারিখ।
আমাদের নৌকা যখন ফেল করি আবার যাওয়ার সময় বিকাল 4টার পরে, তখন আমরা রাস্তার মধ্যে গাছের তলে বা ওই মসজিদ বারিন্দায় আমাদের রাত্রি যাপন করা লাগে, পরের দিনে উঠে আবার যাওয়া লাগে। আমার দিনও শেষ, আমরা দিনমজুর মানুষ। পারিবারিক কলহের মামলা নিয়ে হোসনে আরা ঘুরছেন 3 বছর ধরে। শুনানি হচ্ছে না, মিলছে কেবল তারিখের পর তারিখ। আমি কোনোদিন অন্যায় করি নাই, তা আমি এখন দেখতেছি মিথ্যারই তো বেশি দেখতেছি, সত্যের জয়। তারপরেও আল্লাহর কাছে ভরসা করে আছে, আল্লাহ তুমি আমাকে সহায় জজ এর মনে দয়া দিও। বিনা খরচে মামলা চালানো যায় লিগ্যাল এইড সার্ভিসে। এখানে ভোগান্তি যেন আরও বেশি। এই নারী ঘুরছেন 3 মাস ধরে। কতদিন আসছেন এই 3 মাসে? তাও তো মেলাবার হইল। আমাদের কথা তো তারা গুরুত্ব দেয় না। এক জমির মামলায় 2 বছর ধরে শুধু হাজিরা দিতে দিতে কাহিল আলী আরশাদ ও তার ভাইয়েরা। শেষমেশ সমঝোতায় নিষ্পত্তি। আমার নিষ্পত্তি জমি তারা বেদা হলে খাই। খরচ তো মেলা হয়েছে, খরচের হিসাব করলে মেলাও। আমাদের উকিল আছে, তাদের উকিল আছে, তারা টাইম পেয়ার দিত, সময় চায়, আমরা তো হাজিরা দেওয়াই লাগতো। 60 থেকে 70 বছর ধরে চলা জমিজমার এমন বহু মামলা এখনও অধস্তন আদালতে বিচারাধীন। বাদী বিবাদে মারা গেছেন, মারা যাওয়ার পরে তার পরবর্তী প্রজন্ম আসছে, তাও এটা কোনো ইয়েতে আসতে পারে নাই, তার পরবর্তী প্রজন্ম পর্যন্ত চলে গেছে, তারাও মারা গেছেন। একটি মামলায় যখন একজন ব্যক্তি বা পরিবার জড়িয়ে যায়, তখন কখন যে দিন থেকে মাস, মাস থেকে বছর, কখনো তা 1 যুগ পর্যন্ত চলে যায়, তা শুধু এই বিচারপ্রার্থী জনগণই জানেন। দেশের প্রতিটি অধস্তন আদালতের বারান্দার এই দৃশ্য কিন্তু কমবেশি একই রকম। একই তাদের ভোগান্তি, একই তাদের অপেক্ষার চেহারা এবং আক্ষেপ। বিচারে কেন এত বিলম্ব? নানান অভিজ্ঞতার কথা জানান বিচারিক আদালতের আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে যায় না, না যা ফোন দেয় তাদেরকে নিয়ে আসে। এখন তো ওই মামলার সাথে তাদের মোবাইল নাম্বার থাকে, বাদীকে বলে তুমি সাক্ষী নিয়ে আসো, সাক্ষী নেয়, হয়তো আজকে নাই কালকে আসো, এইভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছে। লয়ার হয়তো বা যাচ্ছে, তারও একটা নেগলিজেন্স আছে। আবার বিচারকের যিনি আছেন তেনারও হয়তো বা একটা থাকতে পারে। আবার ডাক্তার সাহেব যিনি সাক্ষী আসতেছে না, আবার তোমার পুলিশ সাক্ষী আসতেছে না, দূর দূর থেকে সাক্ষী নিয়ে আসা লাগে। দ্রুত বিচারের জন্য 90 দিন বা 180 দিনের সময় বেঁধে দেয়া আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালগুলোতে। সেখানেও বহু মামলা শেষ হতে কেন বছর চলে যায়? যদি এই 90 দিনের মধ্যে এই 180 দিনের ভিতরে যদি আমরা এইগুলো যদি শেষ না করতে পারি, তাহলে তারপরে আর কোনো কথা লেখা নেই। যার ফলে ওই সুযোগটা নিয়ে বিচারকরাও লেন্দি প্রসেসের মধ্যে যাচ্ছে। অধস্তন আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি ও খরচ কমাতে করণীয় ঠিক করার পাশাপাশি সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা তৈরির এজেন্ডাকে প্রাধান্য দিয়ে কাজ করছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ভোগান্তি কমাতে কমিশনের কাছে আইনজীবীদের কি পরামর্শ? আমি কারাগারে যদি একটা অনলাইন সিস্টেম করি যে অমুক আসামির আজকে মামলা, অমুক আসামি উপস্থিত আছে কিনা, হ্যাঁ অমুক আসামি উপস্থিত আছে, তাকে দেখা যাচ্ছে। অনেক উইটনেস কিন্তু আপনার আসতে ভয় পায়, অনেক ভিকটিম কিন্তু আসতে ভয় পায় তারা সাক্ষী দিতে। তাহলে আমরা যদি তাদেরকে ইফেক্টিভভাবে আনার ব্যবস্থা করি, অথবা যদি জুমের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় বা বিভিন্ন যে থানাতে আছে ওই থানার মাধ্যমে যদি তাদের সাক্ষী নেওয়ার ব্যবস্থা করতে পারি। ভালো বিচারপতিও অনেক সময় নিরপেক্ষ থাকতে পারে না এক্সিকিউটিভদের কারণে। সেই জন্য প্রশাসনিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করতে হবে। এই প্রভাবমুক্তই অ্যাটর্নি সার্ভিস হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত হবে, বিচার বিভাগ পৃথক হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত, তবেই বিচার বিভাগ সাধারণ জনগণ আমাদের কাছে তখন ন্যায় বিচার আশা করতে পারে, তার আগে না। বাদী কিংবা বিবাদী আদালতের বারান্দায় বসে এজলাসের দিকে অপলক দৃষ্টির এ চাহনি বিচার প্রার্থীদের। সংস্কার কমিশনের কাছে তাদের চাওয়া দ্রুত ন্যায় বিচারের ব্যবস্থা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম আদালত থেকে গায়েব 1911টি নথির খোঁজ মেলেনি এখনো। কে বা কারা সরিয়েছে তাও অজানা। হাইকোর্টে বিচারপতি নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সবগুলো নথি 2015 সালের আগের ফৌজদারি মামলা সংক্রান্ত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করলেও শনাক্ত করা যায়নি কাউকে। থানায় জিডির পর বেশ কয়েকদিন পার হলেও মহানগর পিপি কার্যালয়ের সামনে বারান্দা থেকে গায়েব হওয়া 1911টি কেস ডকেটের হদিস মেলেনি। কে বা কারা সরিয়েছে তাও অজানা।
চাঞ্চল্যকর এই ঘটনায় প্রধান বিচারপতির কাছে হাইকোর্ট বিভাগের বিচারপতি SM কুদ্দুস জামানের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব কেস ডকেট 2015 সালের আগের ফৌজদারি মামলা সংক্রান্ত। বেশিরভাগ মামলা নিষ্পত্তি হয়েছে। সব ডকেটের কপি সার্কেল ASPর কার্যালয়ে সংরক্ষিত থাকায় বিচারাধীন কোনো ফৌজদারি মামলা ক্ষতিগ্রস্ত হবে না। নথি গায়েবের জন্য জায়গা স্বল্পতার পাশাপাশি দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দুষছেন এই সরকারি কৌশলী। ভবিষ্যৎ রক্ষাকল্পে CCTV লাগাতে হবে, জায়গা সংকুলন আছে এটা সম্পর্কে ব্যবস্থা করতে হবে এবং এই মর্মে আমি আমার প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি, উনি আশ্বস্ত করেছেন যে আমরা সমন্বিতভাবে চেষ্টা করে এই সমস্যাটার সমাধান করব। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ, তবে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আমাদের একজন সাব ইন্সপেক্টর লেভেলের কর্মকর্তা তিনি এটি তদন্ত করছেন। ইতিমধ্যেই তিনি এই সংক্রান্ত যে আলামত সংগ্রহ বা সাক্ষ্য সংগ্রহ সেগুলো তিনি করেছেন। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন লেভেল থেকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আশা করি তদন্তের মাধ্যমে সঠিক কারণটা আসলে জানা যাবে। গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটির সময় 1911টি কেস ডকেট গায়েবের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় চট্টগ্রাম আদালত পাড়ায়। এসব নথি না পেলে অপরাধ প্রমাণ কঠিন হবে বলে আসছেন আইনজীবীরা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নিজের বিক্রি করা জমিতে আবার নিজেই তৈরি করেছেন বহুতল ভবন। সেই ভবনের কয়েক কোটি টাকার ফ্ল্যাটও অন্যত্র বিক্রি করেছেন তিনি। এমন অন্যায়ের বৈধতা দিতেন আওয়ামী লীগের একাধিক MP, মন্ত্রী ও পুলিশের একাধিক কর্মকর্তা। এমন গুরুতর অভিযোগ উঠেছে সাভারের আলমনগরের সুগন্ধা হাউজিংয়ের MD জাহাঙ্গীর আলম জিতুর বিরুদ্ধে। রংপুরের ব্যবসায়ী মুস্তফা কামাল বেঙ্গল 1997 সালে সাভারের আলমনগরে সুগন্ধা হাউজিংয়ের 2 নং সড়কের 10 নম্বর প্লটে 8% জমি কেনেন। ক্ষমতার প্রভাবে বিক্রিত ওই জমিতেই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম জিতু নির্মাণ করেন বহুতল ভবন। সেই ভবনের কয়েক কোটি টাকার ফ্ল্যাট আবার বিক্রিও করেন অন্যত্র। তাদেরকে বলি যে যেহেতু আপনারা আমাকে জমি দিলেন, আপনারা যে হাউজিং প্রপার্টির মালিক, আপনারা কিভাবে আমার জমিতে ফাইলিং করতেছেন? এটা তো আপনি করতে পারেন না, কারণ আমি তো অন্য কারো কাছে কিনি নেই, কিনছি আপনাদের কাছ থেকে। সুতরাং আপনি এটা করতে পারেন না, আপনি এটাকে স্টপ করেন। এবার বলে আসার পক্ষে ঠিক আছে আমরা দেখতেছি। সে বিভিন্নভাবে আওয়ামী লীগের রাজনীতির সম্পৃক্ত থেকে ভয়ভীতি প্রদর্শনের মধ্যে আমাকে এখান থেকে সে কোনোভাবেই সহযোগিতা করে নাই এবং আমার পোলোটা আমাকে ফেরত দেয়নি। জাহাঙ্গীর আলম জিতু ছিল না, ওনাদের থেকে ওনারা সহ আর কি জমিটা কিনে বাড়ি করছে আর কি। আপনারা কি জানতেন যে এই বাড়ির জমিটি অন্যজনের নামে এর আগেই জাহাঙ্গীর বিক্রি করেছে? না, শুধু মুস্তফা কামালেরই নয়, জাহাঙ্গীর আলম জিতুর বিরুদ্ধে রয়েছে এমন হাজারো অভিযোগ। এই জমিতে কাজ করার জন্য আমার বাবা অনেক চেষ্টা করেছেন এবং করতে করতে এটা বাধার কারণে একসময় মানসিক টেনশন বিভিন্ন কারণে মারাও গিয়েছেন। এখন বাবার পরে আমরাও চেষ্টা করে যাচ্ছি এই জায়গার মধ্যে আমরা কিছু একটা করব, কিন্তু আলমনগর হাউজিং এর লোকজনের কারণে এখানে আমরা কিছু করতে পারছি না। 11/3/2013 আমি আমার জমিটা ক্রয় করেছি। আমরা কয়েকজনে মিলে কাজ শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিতে যাই। তাদের লোক বল দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হয়, হুমকি ধুমকি, এটার মাধ্যমে আমাদেরকে ওটা করতে দেওয়া হয়নি। এখানে মাটি ফেলানো যাবে না, আপনারা বসেন আমাদের সাথে। আমরা নিজেদের পয়সা দিয়ে জমিন কিনছি, আমরা কার সাথে বসবো, কি কেন বসবো, কি জন্য বসবো? একাধিকবার তার অফিসে গেলেও পাওয়া যায়নি অভিযুক্ত জাহাঙ্গীরকে। তবে মুঠোফোনে অপরাধের দায় স্বীকার করে আশ্বাস দেন সমাধানের। কালাম ভাই তো করতেছে, কথা হয়েছে তো, কালাম ভাইয়ের সাথে কথা বললে আপনি বিষয়টা জানতে পারবেন। মোটামুটি সেটেল হয়ে গেছে, দায়িত্ব নিছে। নানা অপকর্ম আড়াল করতে 5 আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের খোলস পাল্টে জাহাঙ্গীর এখন বিএনপি ট্রেনে উঠতে মরিয়া বলে জানান স্থানীয়রা। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে এক বাংলাদেশের যুবক নিহত হয়েছে। 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হন গামাইতলা গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম। আরও বলেন, বাংলাদেশের সুপারি নিয়ে ওই এলাকায় গেলে BSF এর টহল দল গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় সাইদুল। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অসত্য সংবাদ প্রচার করা থামছে না ভারতীয় গণমাধ্যমে। এবার দেশের উত্তরের জেলা নীলফামারীর স্থানীয় একটি ঘটনাকে সংখ্যালঘুদের লোকগানের আয়োজনে কট্টরপন্থীদের হামলা এবং গান বাজনা বন্ধের ফতোয়া বলে প্রচার করেছে একটি চ্যানেল, যা মিথ্যা বলছেন স্থানীয়রা। সরেজমিন ঘুরে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। সংখ্যালঘুদের উদ্যোগে সঙ্গীতের আয়োজন, সঙ্গীতের আসরে হুমকি কট্টরপন্থীদের। নীলফামারীর একটি কনসার্টে হট্টগোলের ভিডিও দেখিয়ে সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রচার করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকগানের আসরে হামলা করেছে কট্টরপন্থীরা। বলা হয় বাংলাদেশে গান বাজনা নিষিদ্ধের ফতোয়া দেওয়া হয়েছে। আসলেই কি হয়েছিল সেদিন তা জানতে ঘটনাস্থল নীলফামারী সদরের চাপড়া সরঞ্জানি ইউনিয়নের বাবরিঝার এলাকায় যমুনা টেলিভিশন। এলাকাবাসী জানায়, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় বাবরিঝার উচ্চ বিদ্যালয় মাঠে কনসার্টের আয়োজন করে স্থানীয় যুবকরা। কিন্তু ওই মাঠে জানাজা ও ঈদের নামাজ পড়া হয়, আবার পাশেই রয়েছে মসজিদ। এমন যুক্তি তুলে ধরে গানের অনুষ্ঠানে বাধা দেয় এলাকাবাসী। আমাদের যে 5টা জামাতের এখানে যে নামাজ হয়, ঈদের নামাজ, ঈদগাহ মাঠ এবং জানাজা হয়, গানদের মুসলমানদের জানাজা হয়। এখন এই 5টা জামাতের লোক একত্রিত হয়েছে যে আমরা তো এখানে কনসার্ট করতে দেবো না। স্কুলের কাছে যেটা পারমিশন নেওয়া হয়েছে এখানে 16 ডিসেম্বর উপলক্ষে খেলাধুলার, এবং সেখানে সাংস্কৃতিক সামান্য আয়োজন, যেরকম কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানে এইরকম হওয়ার কথা ছিল। জনগণ বাধা দিল, ওরাও ভুল বুঝতে পারলো যারা আয়োজক, যে আমাদের আসলে এটা করা ঠিক নেই, এটা ঈদগাহ মাঠ যেহেতু আছে, ওরা আপসে সরে গেল। স্থানীয় সনাতন সম্প্রদায়ের এই নেতাও বলছেন, গানের অনুষ্ঠানের আয়োজন তাদের ছিল না, অসত্য তথ্য প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম। এটা কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো একটা অনুষ্ঠান ছিল না, এটা ছোট ছোট বাচ্চা কাচ্চারা এটা করেছিল, একটা কনসার্ট অনুষ্ঠান। আমাদের এলাকায় অত্যন্ত আমরা সুন্দরভাবেই আমরা বসবাস করতেছি, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। কনসার্ট বন্ধে উত্তেজনা দেখা দিলে পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশও বলছে অনুষ্ঠানের আয়োজক ছিল এলাকার সাধারণ যুবকরা। ধর্মের মুসলিমগণ আছে এখানে ঈদগাহ মাঠ হিসেবে দাবি করে এটা একটা প্রতিহত করার চেষ্টা করেছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেছে। পরবর্তীতে আয়োজক কমিটিতে যারা ছিলেন, পরে এটা ডিক্লারেশনের মাধ্যমে, মাইকের ডিক্লারেশনের মাধ্যমে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এই ঘটনায় কোনো মামলা হয়নি, স্বাভাবিক রয়েছে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও। এটি প্রথম নয়, এর আগে নীলফামারী ডোমার, পঞ্চগড়ের বোদা এবং দিনাজপুরের খানসামায় হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন এবং হত্যার মিথ্যা সংবাদ ছড়ায় ভারতীয় গণমাধ্যম। স্থানীয়রা বলছেন, এসব মিথ্যা সংবাদ ছড়িয়ে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, অবিলম্বে তাদের এমন অপতৎপরতা বন্ধ হোক। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। গতকাল থেকে তাপমাত্রা পারদ কমের দিকে এবং শীত বাড়তেই থাকছে। সেক্ষেত্রে এই মুহূর্তে শীতের খবরাখবর জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিস, ঠান্ডা তো কেবল বাড়ছেই, জনজীবনে কেমন প্রভাব দেখছেন সেই এলাকায় জানাবেন। আবিলা, গতকাল থেকে কিন্তু লালমনিরহাটে শীত কিন্তু জেঁকে বসেছে এবং কনকনে ঠান্ডাও বিরাজ করছে। যেহেতু লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা এবং এই জেলায় কিন্তু দুটি বড় বড় নদী রয়েছে, তিস্তা, ধরলা। আপনাকে যদি একটু আমি দেখাতে পারি যে আসলে লালমনিরহাটের মানুষজন, যারা ছিন্নমূল মানুষ, যারা খেটে খায়, সেই সব মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছে। আমি কিছুক্ষণ আগে কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা 5 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে এসেছেন তারা কাজের সন্ধানে লালমনিরহাট শহরের মিশন মোড়ে, কিন্তু তারা এই ঠান্ডার কারণে কিন্তু কাজ পাচ্ছেন না। যারা কাজে নেবেন তারা কিন্তু এখনো আসেননি। দেখা যায় যে 9টা 10টা, অনেক সময় আরও দেরিতে যারা কাজে নেবেন তারা আসেন, যার কারণে অনেক শ্রমিক তারা কিন্তু তখন চলে যায় কাজ না পেয়ে। তারা কিন্তু যেহেতু কাজ করেই তাদেরকে খেতে হয়, তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। আর এইদিকে তারা শীতবস্ত্রের অভাবও বোধ করছেন বলে আমাকে জানিয়েছেন। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। লালমনিরহাটের জেলা প্রশাসক HM রকিব হায়দার আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় 16,000 পিস কম্বল বিতরণ করা হয়েছে এবং আরও 32 লাখ টাকা তারা পেয়েছেন। সেটি কিন্তু শীতবস্ত্র কেনার জন্য 5টি উপজেলায় ভাগ করে দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। আর একটা বিষয় জানিয়েছেন যে তারা আরও শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছেন। আর এদিকে আজকে আমি আবহাওয়া সূত্রে জানতে পেরেছি যে লালমনিরহাট জেলা আজকে 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
আর আরও 2-3 দিন পরেই হয়তো বা একটা শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছেন। তবে এক কথা আর কি, লালমনিরহাট যেহেতু তিস্তা ধরলা বেষ্টিত জেলা, এই এলাকায় কিন্তু প্রচুর ছিন্নমূল গরিব মানুষ রয়েছে, তারা কিন্তু শীত বস্ত্রের অভাব বোধ করছেন। নাবিলা। আনিস, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জের সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। দাবি, ক্ষতিপূরণ না দিয়েই জবরদখল করা হয়েছে শতাধিক মানুষের বাড়ি, ফসলের ক্ষেত। প্রতিবাদে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। তবে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, নিয়ম মেনেই কাজ চলছে, দেয়া হবে ক্ষতিপূরণ। সিরাজগঞ্জ বাগবাটি গোসাইবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্প তৈরি হচ্ছে 18 ফিট প্রস্থের 21 কিলোমিটারের গ্রামীণ রাস্তা। দুটি প্যাকেজে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ 100 কোটি। এই অধিগ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। দাবি করা হয়েছে জবরদখল করা হয়েছে শতাধিক বাড়িঘর, ফসলি জমি। এটা কোনো একবার করা হয় না, এটা জবরদখলভাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বা আমাদের এই যে দোকানপাটগুলো সকলেই ক্ষতিগ্রস্ত হইতেছে। এটার জন্য আমরা বাধাগ্রস্ত করছিলাম ঠিকাদারদের। সরকারের জায়গায় এখানে 1 ইঞ্চিও নাই। এটা আমাদের প্রত্যেক সম্পত্তি, আমরা এটা খাজনা খাই এখনো দেই। ওনারা যে যার মতো পাচ্ছে, জমি জায়গা নিচ্ছে, বাম পাশ থেকে সুবিধা পাচ্ছে, যে দিক থেকে সুবিধা পাচ্ছে সেদিক থেকে নিচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ক্ষতিপূরণ সহ প্রকল্পে অনিয়ম দুর্নীতির তদন্ত দাবি জানিয়েছে তারা। অন্যথায় দিয়েছেন কঠোর আন্দোলনে নামার হুমকি। আমার টেহা না দিয়ে রাস্তা যাবো, তার টেহা মামু না। ঘরে ডোয়াই থাকতেছে না, রাস্তা খুঁড়ে নিয়ে গেছে, রাস্তা হাঁটতেছে না, আমাকে টেহাও দিতেছে না। যদি সময় মতো এই জমিওয়ালাদের টাকা পরিশোধ না করে সড়ক এবং জনপথ, তাহলে তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হব। 5 বছর মেয়াদী এই প্রকল্প শেষ হতে বাকি কয়েক মাস। এখন পর্যন্ত কাজের অগ্রগতি অর্ধেক। নির্বাহী প্রকৌশলীর দাবি, নিয়ম মেনেই চলছে সব। খালটের মধ্যে আমাদের যে যতটুকু অংশ রাস্তার জন্য প্রয়োজন আমরা ততটুকু ব্যবহার করতেছি। এখন আমরা অধিগ্রহণের প্রস্তাব আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে দেওয়া আছে এবং এটা বর্তমানে চলমান আছে। আমরা ইতিমধ্যে ডিএলইসি সভা হয়েছে, যৌথ জরিপ হয়েছে, সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম হয়েছে। প্রকল্পটি শেষ হলে সিরাজগঞ্জের সদর, রায়গঞ্জ ও কাজীপুরের মানুষের যোগাযোগ সহজ হবে বগুড়ার ধুনট উপজেলার সাথে। সুবিধা পাবেন অন্তত 30 গ্রামের কয়েক লাখ মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নওগাঁয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপগুলো দীর্ঘদিন ছিল আওয়ামী লীগ নেতাদের দখলে। নতুন করে অপারেটর নিয়োগ দিতে গিয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এই অবস্থায় সেচ ও চাষাবাদ নিয়ে চিন্তিত সাধারণ কৃষক। বিস্তারিত জানাচ্ছেন শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়ার। অনিয়মের অভিযোগে চাষিদের এই বিক্ষোভ। নওগাঁর সাপাহার, মান্দা, বদলগাছি, নিয়ামতপুর সহ বিভিন্ন উপজেলায় লাগাতার প্রতিবাদ। গভীর নলকূপ পরিচালনার জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ প্রতি বছর স্থানীয় একজন কৃষককে খণ্ডকালীন নিয়োগ দেয়। চাষিদের অভিযোগ, চলতি বছর নওগাঁ জেলায় 4100টি পদের বিপরীতে আবেদন নেওয়া হয়, কিন্তু নিয়োগ হয় সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে। আওয়ামী লীগ 17-18 বছর ধরে দালালি করে খেয়েছে। আওয়ামী লীগের কোন পরিবারকে আমরা টিপ দিব না। লুটপাট কেন করলো এর জবাব চাই। ইঞ্জিনিয়ার আব্দুর রব, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, এদেরকে আমরা জবাব চাই। টাকা খায়, ওকে তো কাগজপাতি হয়নি, আমি বৈধ ড্রাইভার। দীর্ঘদিন এসব নলকূপ আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। সুবিধাবঞ্চিত ছিলেন কৃষক। অনিয়মের কারণে আবারও দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এতে বোরো আবাদের সেচ নিয়ে চিন্তিত কৃষক। পানি যে সময় পুরাপুরি লাগবে, মানে সেচা লাগবে, ধানটার দানা হবে, সেই সময় আর পানি দিতে চায় না। এইভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। কার দিয়ে পানি তুলতে তো দেয় না, আমাকে তো ওটা সুবিধা দেয় না। তো আমাদের পানি দরকার, আমার ক্ষেতের দরকার, ফসলের দরকার। ফসল যদি আমার সময় মতো না পাই, পানি যদি না পাই, তাহলে ফসল ফেলবো কিভাবে? আওয়ামী লীগে যখন ছিল তখন তো আমরা এই অফিসে দূরে থাকলো, আমরা ডিপটি বলে যাচ্ছি না, অফিসে ঢোকাতে পড়ে থাকলো। তারা তাদের ক্যালকুলেশন মতো করেছে। আজও যদি সেই অবস্থায় হয়, তাহলে পরিবর্তনটা আমরা কি পেলাম? ফল প্রকাশের পর থেকেই বেশিরভাগ কর্মকর্তা অফিসে আসছেন না। বিক্ষোভকারীদের অভিযোগ সত্য নয় বলে দাবি নির্বাহী প্রকৌশলীর। কারো যদি ব্যক্তিগত সেলোটেবল থাকে, সেও কিন্তু অপরাধ হইতে পারবে না। এটা তথ্য অনেক সময় আমরা নাও জানতে পারি। আমরা কমিটিতে যদি এটা উত্থাপন না হয়, তা আমরা তথ্যটা আমরা নাও পেতে পারি। এখন যদি অভিযোগ দেয়, আমরা যাচাই করে দেখে ওই সব অভিযোগের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব।
বরেন্দ্রভূমির চাষাবাদে ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচ দিতে এসব গভীর নলকূপ স্থাপন করেছে বিএমডিএ। আর কদিন বাদেই এই মাঠগুলোতে শুরু হবে বোরো চাষ, কিন্তু এরই মধ্যে গভীর নলকূপের অপারেটর নিয়োগ নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার জন্য বিএমডিএ কর্মকর্তা আর প্রভাবশালীদের দায়ী করেছেন চাষিরা। এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ চান ভুক্তভোগী কৃষক। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। আর্থিক মূল্য বেশ চড়া, তাই আগর চাষে বাড়ছে আগ্রহ। মৌলভীবাজারে ব্যাপক ভিত্তিতে রোপণ হচ্ছে আগর গাছ, তৈরি হচ্ছে আতর, যা রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। প্রত্যন্ত এলাকা জুড়ে উৎপাদনে আছে ৩ শতাধিক কারখানা। গেল বছর আগর পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। বংশ পরম্পরায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী এই শিল্প বিকাশে দরকার নীতি সহায়তা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে ৩ পর্বের ধারাবাহিকের আজ ২য় পর্ব। তানভীর মোর্শেদের ক্যামেরায় রিপোর্ট করেছেন সহকর্মী রিমন রহমান। নার্সারিতে রোপণ করা হয়েছে আগর গাছের চারা। আগর ফলের বীজ মাটিতে পড়লেই সেখান থেকেই গজিয়ে ওঠে গাছ। এমন এক একটি আগর গাছের বয়স অন্তত ৫ থেকে ৮ বছর। পরিপক্ক হতে লাগবে আরও অন্তত ৫ বছর। অর্থাৎ এক এক গাছ পরবর্তী ধাপে পৌঁছাতে সময় লাগে ১০ থেকে ১২ বছর। তারপর গাছের গায়ে ঢুকিয়ে দেওয়া হয় পেরেক বা তারকাটা। গোড়া থেকে মাথা পর্যন্ত এমন অবস্থায় রাখা হয় আরও ৪ থেকে ৫ বছর। এই আগর গাছের সঙ্গে জড়িয়ে আছে ৪০০ বছরের ইতিহাস। গাছটি একটু বড় হবার পর, অর্থাৎ ১০ থেকে ১২ বছর হবার পরে এই গাছের সঙ্গে তারকাটা বিদ্ধ করা হয়। তারপর একটি সময় হবার পরে এই গাছটি কেটে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয় আতরের উপাদান। এই কর্মে নিয়োজিত রয়েছে এ এলাকার ৫০,০০০-এর বেশি মানুষ। পরিণত হলেই পেরেকবিদ্ধ গাছগুলো কেটে এমন করে ছোট ছোট টুকরো করা হয়। পরে গাছের মধ্যে থাকা পেরেক বের করে তা নানা অংশে পৃথক করা হয়। এ কাজে নিয়োজিত দক্ষ শ্রমিক। কোনো মন্ত্রে দিন যার রাখবা বালাও নানছে আমরা বালাও চাউলদার দাম সব কিছুর দাম। এখন তো আমরা ৩০০ টাকা দিয়ে কিছু হয় না। ৬ মাস কাজ থাকে, ৬ মাস বন্ধ থাকে। তবে আগর গাছ কাটা এবং পরিবহনে আছে নানান ঝক্কি ঝামেলা। এক্ষেত্রে বন বিভাগের স্পষ্ট নির্দেশনা থাকলেও নানা সময়ে আসে বাধা। ব্রেকগুলা তোলার পরে দা দিয়ে ভালোভাবে চুজ করে সুন্দর করে আপনার আগরে মাল তৈরি করতে হবে। তারপরে আমরা বাটাইল আছেন না, বাটাইল দিয়ে সুন্দরভাবে এই মালটা নিয়ে নিতে হবে। এটা ওয়ার্ল্ড মার্কেট আছে, যার জন্য এখানে সবাই প্ল্যান্টেশন করতেছে, বনায়ন করতেছে, বিভিন্ন খালি জায়গায় ফরেস্টের জায়গায় লিজ নিয়েও করতেছে, অথবা নিজের ব্যক্তিগত প্রাইভেট স্কিমেও আগর চাষ করতেছে। ২০ থেকে ৩০ দিন পর্যন্ত বিশেষ প্রক্রিয়ায় গরম পানির মধ্যে সেদ্ধ করা হয় আগর গাছের ক্ষুদ্র অংশ। এই অংশ থেকে ফোটায় ফোটায় পরে আগর গাছের নির্যাস। মূলত এই নির্যাসই আতর তেল। মৌলভীবাজার এবং চট্টগ্রামের গভীর বনাঞ্চলে অংশীদার ভিত্তিতে রোপণ করা হয় আগর গাছ। সেসব গাছের নিলাম করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। পেরেক পোতা আগর গাছে ছাড় দেওয়া হলো, কিন্তু অ্যাকচুয়ালি তো পেরেক পোতা সারা বাগানে, আমাদের বাগানে তো আমাদের নিজস্ব বাগানে পোকা খাওয়া আমরা যেগুলা গাছগুলা রাখি দিই এগুলা খাটতে হয়। এগুলা কিন্তু এখন হয়রানি করেন আমাদেরকে। আজকে থেকে ১০-১২ বছর আগে এটা লাইসেন্স করছে বন বিভাগে। হ্যাঁ, লাইসেন্স করার পরে আমরা অকশন দেওয়ার কথা ছিল, এখনও অকশন দেন নাই। বছরে আতর তেল রপ্তানির পরিমাণ ১৫০ কোটি টাকার বেশি। গন্তব্য সৌদি আরব, দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। শুধু আতরই নয়, রপ্তানি হয় উড, আগর গুঁড়া এবং ডাস্ট। শিল্প বিকাশে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন। বন বিভাগের তাদের নিজস্ব কিছু নীতিমালা আছে, আইন কানুন বিধিমালা এগুলো আছে। এগুলোকে ভায়োলেট করে তারা সহসাই কিছু করতে পারবে না। আমরা এই ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে এবং বন বিভাগের সাথে আবারও আলোচনায় বসবো, কিভাবে সকলে মিলে শিল্পটির উন্নয়নের খাতিরে আরও কিছু সহজ করা যায়। ২০১৬ সালের শিল্পনীতিতে আগরকে অগ্রাধিকার শিল্প হিসেবে ঘোষণা করেছে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, বড়লেখা, মৌলভীবাজার। আরও ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল। লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১.৫ লাখ বাসিন্দাকে। শহরের ৫টি স্থানে জ্বলছে আগুন। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে ছড়াচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে। পুড়ে গেছে ১,০০০-এর বেশি বাড়িঘর স্থাপনা। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি প্যালিসেডে। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের কবলে অঞ্চলটি। পুড়ে গেছে প্রায় ১৬,০০০ একর এলাকা।
আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। পানির স্বল্পতায় আরও কঠিন হয়ে পড়েছে কাজ। আশপাশের এলাকাগুলো থেকে সরবরাহ করা হচ্ছে পানি, বিমান থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। দাবানলের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া বিদ্যুৎ ব্যবস্থা, অন্ধকারে দক্ষিণাঞ্চলের 1.5 লাখ মানুষ। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের হুমকি ধামকি নিয়ে এবার মুখ খুলল ইউরোপ। গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয় সাফ জানিয়ে দিয়েছেন স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রধানমন্ত্রী। বলেন, বাসিন্দারাই নির্ধারণ করবে কি হবে এর ভবিষ্যৎ। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ট্রাম্পের এসব গর্জনকে পাত্তা দেবে না ইউরোপীয় ইউনিয়ন। ভাষ্য, ইউরোপের সার্বভৌমত্বের ওপর কোনোভাবেই আঘাত হানতে দেবে না জোটটি। বরফে ঢাকা 21,66,086 বর্গ কিলোমিটারের এই দ্বীপ একসময়ে ড্যানিশ উপনিবেশ থাকলেও এখন আধা স্বায়ত্তশাসিত এলাকা। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। বহুদিন ধরেই দ্বীপটির দিকে নজর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রথম মেয়াদে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন রিপাবলিকান এই নেতা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগেই এ নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করছেন তিনি। দিয়েছেন অর্থনৈতিক চাপ, এমনকি সামরিক পদক্ষেপ গ্রহণের হুমকিও। এবার ট্রাম্পের এসব হুমকি ধামকির বিষয়ে মুখ খুলেছে ইউরোপীয় নেতারা। গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন দ্বীপটির প্রধানমন্ত্রী। এর ভবিষ্যৎ বাসিন্দারাই নির্ধারণ করবে, মন্তব্য ডেনমার্কের। গ্রিনল্যান্ড কেবল এর বাসিন্দাদের, এটা বিক্রয়যোগ্য নয়। ডেনমার্কের মালিক এর বাসিন্দারা, কেবল তারাই নির্ধারণ করবে কি হবে এর ভবিষ্যৎ। সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত মেনে নেবে না ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্পের আগ্রাসী বক্তব্যের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে সামরিক পদক্ষেপ নেওয়ার বক্তব্যকে ট্রাম্পের একটি স্টান্ট বলেও আখ্যা দেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন কখনোই কাউকে তার সার্বভৌমত্বে আক্রমণের সুযোগ দেবে না, সে যেই হোক না কেন। আর আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে আক্রমণ করবে। তবে এটা সত্যি, আমরা এমন একটি যুগে প্রবেশ করেছি যেখানে সার্ভাইভাল অব দি ফিটেস্ট নীতিটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য। সুতরাং ভীত না হয়ে আমাদের নিজেদের ফিটনেস বৃদ্ধিতে মনোযোগী হওয়া উচিত। ইউরোপের অনেক দেশের সম্মিলিত আয়তনের চেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। বরফে ঢাকা হলেও বিপুল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার এই দ্বীপটি। লোহা, সীসা, দস্তা, হীরা, সোনা, ইউরেনিয়াম, তেল কিংবা গ্যাস সবই আছে সেখানে। তাছাড়া ভূ রাজনৈতিক গুরুত্ব তো রয়েছেই। সে কারণেই দ্বীপটির ওপর নজর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। বোলিং অ্যাকশন শুধরানোর দ্বিতীয় পরীক্ষায়ও পাশ করতে পারেননি সাকিব আল হাসান। জানা গেছে 21 ডিসেম্বর চেন্নাইয়ে দেয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই পরীক্ষা উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি। সাকিব আবারও নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কিনা কিংবা দিলে সেটি কবে নাগাদ তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সাকিবের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেই তাকে চ্যাম্পিয়ন ট্রফির দলে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। যমুনা নিউজের এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ঘন্টা আবারও দেখা হচ্ছে, সঙ্গেই থাকবেন।